নমস্কার, শিল্পীর গল্পকথা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমার আজকের নিবেদন অনিশ দেবের লেখা একটা রহস্যে ভরা ভৌতিক কাহিনী। গল্পের নাম পিশাচের রাত। আজ তার দ্বিতীয় এবং অন্তিম পর্ব। জলাপুকুর, দেশপ্রিয় সুইটস, বিশুদার চায়ের দোকান পেরিয়ে ওরা মিনিট খানেকের মধ্যেই পৌঁছে গেল শিবতলার হরপার্বতী মন্দিরের কাছাকাছি। এদিক থেকেই তো গর্জনটা আসছে বলে মনে হলো, অথচ চারদিকটা শুনশান, চুপচাপ। শুধু আশেপাশে দু একটা বাড়ির বারান্দায় কৌতূহলী কয়েকটা মুখ দেখা গেল। সব কটা মুখই ভয়ে ফ্যাকাশে। মন্দিরের দিকে চোখ পড়ল রোহনের। শান বাঁধানো চত্বরে ঢোকার গ্রিলের দরজাটা হুড়কা দিয়ে আটকানো, তবে মূল মন্দিরটা খানিকটা উঁচুতে হওয়ায় রাস্তা থেকেই ভেতরটা স্পষ্ট দেখা যাচ্ছিল। দরজাটা হাট করে খোলা। ঝকঝকে আলোয় দেবতার মূর্তি প্রাণবন্ত, উজ্জ্বল, অথচ পুরুত মশাইকে দেখা যাচ্ছে না। গোটা মন্দিরটা কেমন যেন নিঝুম। রোহন ভাবতে লাগলো, ঠিক কোথা থেকে ভেসে এলো গর্জনটা। কিছুক্ষণ এলোমেলো খোঁজাখুঁজির পর রোহনের কেমন একটা সন্দেহ হলো, পুরুত মশাইকে দেখা যাচ্ছে না কেন? অথচ ঘণ্টাখানেক আগে এ পথ দিয়ে টহল দেওয়ার সময় রোহনরা তাকে দেখেছে। তাকে জিজ্ঞাসা করলে হয়তো গর্জনটার হদিশ পাওয়া যেতে পারে। রোহন রিভলভারটা উঁচিয়ে ধরল। ওর সঙ্গে যে আরো 4 জন সাকরেত ছিল, তারাও নিরস্ত্র ছিল না। কারো হাতে রড, কারো হাতে ভোজালি। ওরা সবাই তৈরি। খুনিকে হাতের কাছে পেলে ওরা কিছুতেই ছেড়ে দেবে না। ওরা মন্দিরের গ্রিলের দরজার কাছে এগিয়ে গেল। গ্রিলের গেটটা খুলে রোহনরা মন্দিরের শান বাঁধানো চত্বরে ঢুকে পড়ল এবং পুরুত মশাইকে ওরা খুঁজে পেল। মন্দিরের চত্বরে বেশ কয়েকটা কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর শিমুল গাছ রয়েছে। তাদের গোড়াগুলো সিমেন্ট দিয়ে বাঁধিয়ে বেদির মতো করা। বেশিরভাগ সময় ভক্তরা এখানে এসে বসে থাকে, নাম কীর্তন শোনে। সেই রকমই একটা বেদির ওপরে পুরুত মশাইয়ের ছিন্ন ভিন্ন দেহটা শোয়ানো। মাথাটা বেদি ছাড়িয়ে নিচের দিকে ঝুলে পড়েছে। হাঁ করা মুখ দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। গোটা বেদিটা রক্তে মাখামাখি। রক্তের দাগ গড়িয়ে এসেছে নিচে। শান বাঁধানো চত্বরে রক্তের ধারা তৈরি হয়ে গেছে। রক্তের চাপ চত্বরের নানান জায়গায়, মন্দিরের সিঁড়িতে, এমনকি মন্দিরের ভেতরেও। রোহনের শীতদারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। এইরকম দুঃসাহসী খুনি দেবতার সামনেও খুন করতে ভয় পায় না? খুনি আশেপাশে কোথাও লুকিয়ে নেই তো? রোহনরা মন্দিরের প্রতিটি জায়গা তন্ন তন্ন করে খুঁজে দেখল। ওদের বুকের ভেতরে ঢিপ ঢিপ শব্দ হচ্ছিল। একই সঙ্গে রোহনের ভীষণ রাগও হচ্ছিল। এত চেষ্টা করেও খুনটাকে ওরা আটকাতে পারল না। মন্দিরের ভেতরে অবহেলায় পড়ে থাকা পঞ্চপ্রদীপটা রোহনের চোখে পড়েছিল। সেটা হাত দিয়ে ভালো করে দেখল। প্রদীপের গায়ে তেলের সঙ্গে কয়েক গোছা লোম লেপ্টে রয়েছে। খুঁটিয়ে নজর করতেই ও দেখল বেশ কয়েকটা লোম আধপোড়া। তাহলে কি পঞ্চপ্রদীপের আগুনে খুনির গায়ের লোম পুড়ে গেছে? পুরুত মশাইয়ের সঙ্গে খুনির কি ধস্তাধস্তি হয়েছে? ঠিক তখনই রোহনের এক সাকরেত নানটু মেঝেতে ঝুঁকে পড়ে কি যেন তুলে নিল। তারপর রোহনকে ডেকে বলল, এগুলো কি দেখো তো রোহনদা। রোহন কাছে এসে ভালো করে দেখল। মটর দানার মতো গোল গোল 3টে বিচি, সেগুলোয় ফুটো করা। বোধহয় মালা গাঁথা ছিল, খুলে পড়ে গেছে। রোহন সেই বিচিগুলো নিয়ে পকেটে রাখল। ওর কপালে চিন্তার ভাঁজ পড়ল। মন্দিরের ভেতরে অল্প বিস্তর রক্তের ছাপ ছিল, কিন্তু কোনো ছাপই হাতের কিংবা পায়ের বলে স্পষ্ট চেনা যায় না। অনেক খোঁজাখুঁজি করেও রোহন খুনির কোনো চিহ্ন পেল না। কেউ কোথাও নেই। মন্দিরের পেছন দিকে একটা পোড়া জমি আছে, গাছপালা আর কাটা ঝোপে ভরা। খুনি হয়তো সেই দিক দিয়েই সরে পড়েছে। হতাশ হয়ে রোহনরা বেরিয়ে এলো রাস্তায়। দেখল কয়েকজন কৌতূহলী মানুষ সাহস করে বাইরে বেরিয়ে এসেছে। তাদেরই একজন রোহনের কাছে এগিয়ে এসে জানতে চাইল, কি হয়েছে রোহন? গর্জনটা কিসের কিছু বুঝতে পারলে? রোহন ক্লান্তভাবে মাথা নেড়ে না বলল। তারপর বলল, পুরুত মশাই খুন হয়েছেন। আমরা ফাঁড়িতে খবর দিতে যাচ্ছি। রোহনের বাড়ি থেকে সাইকেল নিয়ে রোহন আর ছোটকু রওনা হলো থানার দিকে। যেতে যেতে ছোটকু বলল,
বস, আজ হেভি প্রেস্টিজে লাগলো মাইরি। আমাদের এরিয়ায় নাকের ডগার উপরে মার্ডার করে মার্ডারার হাওয়া হয়ে গেল। রোহন ধীরে ধীরে মাথা নাড়ল। ওর ভেতরে অপমানটা টকবক করে ফুটছিল। অন্যদিকে স্কুলের লাগোয়া একটা অপরূপ বাগানে হরিহরবাবু দাঁড়িয়েছিলেন। বাগানে ঝকঝকে সবুজ সব ফুলের গাছ, তাতে ফুল ফুটে রয়েছে, নানান রঙিন ফুল। সেই ফুলের মেলার মাঝে আরও এক ঝাঁক রঙিন ফুল ছুটোছুটি করছিল, মানে একদল ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে। ওরা এলোমেলোভাবে ছুটোছুটি করছে, নিজেদের মধ্যেই হইচই কলরোল তুলে বাগানটাকে একেবারে মাতিয়ে রেখেছে। ফুলের মতো স্কুল পড়ুয়ার দল বাগানের একটা বেদিতে বসে মুগ্ধ চোখে ওদের দেখছিল হরিহরবাবু। তার কোনো ছেলে মেয়ে নেই, তবে তার জন্য কোনো দুঃখও নেই তার। ছাত্রছাত্রীরাই তার সন্তান। বিকেলের রোদ মরে এসেছিল, কিন্তু সন্ধ্যের ছায়া তখনও নামেনি। হরিহরবাবু দেখলেন দূরে পশ্চিম দিগন্তে তাল গাছের সারির ফাঁক দিয়ে চাঁদ উঁকি দিয়েছে, পূর্ণিমার চাঁদ। ছোটোছুটি করা ছেলেমেয়ের দলও চাঁদ দেখতে পেল। কি যে হলো! হঠাৎই ওরা খেলাধুলো ছেড়ে শান্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। সবাই একসঙ্গে হাঁ করে তাকালো পূর্ণিমার চাঁদের দিকে। হরিহরবাবু বেদি ছেড়ে উঠে পড়লেন আর ভাবতে লাগলেন, ওরা সবাই কেন অবাক হয়ে চাঁদ দেখছে সেটা তো বোঝা যাচ্ছে না। তিনি মনে মনে সেটা বুঝতে চেষ্টা করলেন। ওদের নিষ্পাপ মুখগুলো দেখছিলেন হরিহরবাবু। না, ওরা ফুল নয়, বরং ফুলের চেয়েও বেশি কিছু। ছোটবেলার মতো দারুণ জিনিস আর হয় না। আর ঠিক তখনই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করলো। ছেলেমেয়েগুলোর মুখ বদলে যেতে লাগলো। নিষ্পাপ মুখগুলো বিকৃত হয়ে জন্তুর চেহারা নিল। চোয়াল লম্বাটে হয়ে গেল, সারি সারি ধারালো দাঁত তৈরি হয়ে গেল সেখানে। হাতে পায়ে ঘাড়ের লোম গজিয়ে উঠল, কানের ওপর দিকটা ছুচলো হয়ে গেল। তারপর ওরা সমস্বরে একটা দীর্ঘ গর্জন তুলে আকাশ বাতাস মাতিয়ে দিল। হরিহরবাবু ভয়ে কাঁপছিলেন আর কুলকুল করে ঘামছিলেন। চিৎকার শেষ করে ছেলে মেয়েগুলো হরিহরবাবুর দিকে ঘুরে দাঁড়ালো। এক বিচিত্র পাশবিক স্বরে জনগণ মন অধিনায়ক জয় হে সুর করে গাইতে শুরু করলো, যেন স্কুলের প্রার্থনা সঙ্গীত গাইছে। এবং ওরা হরিহরবাবুর দিকে এগিয়ে আসতে লাগলো। হরিহরবাবু বাঁশপাতার মতো কাঁপতে শুরু করলেন, একই সঙ্গে মৃত্যুর প্রহর গুনতে লাগলেন। ঠিক তখনই তার ঘুমটা ভেঙে গেল। তিনি মনে মনে ভাবতে লাগলেন, উফ, কি বিশ্রী স্বপ্ন! সারা শরীর ঘামে ভেজা, বিছানার চাদরটাও ভিজে গেছে। অবসন্ন চোখে দেয়াল ঘড়ির দিকে তাকালেন হরিহরবাবু। সন্ধে প্রায় 6টা, আর ঠিক তখনই স্ত্রীকে দেখতে পেলেন। তার মাথার কাছটিতে দাঁড়িয়ে আছে, মুখে কৌতুকের হাসি। তিনি বলে উঠলেন, সে তখন থেকে ডাকছি, ওরা সব পড়তে এসে গেছে। শোনা মাত্র হরিহরবাবু ধর্মর করে বিছানায় উঠে বসলেন। দেওয়ালে টাঙানো মা কালীর ফটোর দিকে তাকিয়ে কপালে হাত ঠেকালেন। মা, মা গো। হরিহরবাবু স্ত্রী জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুমি ঘুমের মধ্যে অমন গোঙাচ্ছিলে কেন? তোমাকে কি বোবায় ধরেছিল? হরিহরবাবু বিছানা থেকে নেমে পড়ে বললেন, কে জানে, আসলে একটা বাজে স্বপ্ন দেখছিলাম, ভয়ঙ্কর দুঃস্বপ্ন। হরিহরবাবু স্ত্রী হাসলেন, বললেন, তোমার তো আবার অল্পতেই ভয়। শরীর ভালো না লাগলে আজ পড়াতে হবে না, ছেড়ে দাও। হরিহরবাবু প্রস্তাবটাকে আমল দিলেন না। কোচিং ক্লাস কামাই করা তিনি একেবারে পছন্দ করেন না। পোশাক পাল্টে নিয়ে বাইরের ঘরে তিনি এলেন। চিকু, প্রিয়াঙ্কা, কৌশিকের দল হাজির। ওদের দিকে এক পলক তাকিয়ে দুঃস্বপ্নটার কথা মনে পড়ে গেল হরিহরবাবুর। সংকোচের হাসি হেসে বললেন, দুপুরের ঘুমটা একটু লম্বা হয়ে গেছে। চিকু হা করে হরিহরবাবুকে দেখছিল। ওর শরীরের ভেতরে শিরায় শিরায় বরফকুচির স্রোত বইতে শুরু করল। ওর মাথা ঝিমঝিম করছিল, চোখের দৃষ্টি যেন ঝাপসা হয়ে আসছিল। চিকু টলে পড়ে যাচ্ছিল। কোনো রকমে পাশে বসা প্রিয়াঙ্কাকে ধরে নিজেকে সামলে নিল। প্রিয়াঙ্কা টের পেল চিকুর হাত বরফের মতো ঠান্ডা। ও অবাক হয়ে চিকুর চোখের দিকে তাকালো। চাপা গলায় চিকুকে জিজ্ঞাসা করল, কি হয়েছে তোমার? চিকুও নিচু গলায় জবাব দিল, আমি সব বুঝতে পেরে গেছি। প্রিয়াঙ্কা জিজ্ঞাসা করল, কি বুঝতে পেরে গেছো?
চিকু কোনো উত্তর দিল না, চোখের ইশারায় হরিহরবাবুকে দেখালো শুধু। তারপর ডান হাতে দুটো আঙ্গুল ভাঁজ করে আর দুটো আঙ্গুল টান টান করে রিভলভারের মতো আদল তৈরি করলো। সেই রিভলভারটা স্যারের দিকে তাক করে মুখে চাপা শব্দ করে স্যারকে মিছিমিছি গুলি করলো চিকু। প্রিয়াঙ্কা কিছু বুঝতে না পেরে ঠোঁট উল্টে প্রশ্নের ভঙ্গি করল। চিকু হেসে বলল, এখন না, আগে পড়া শেষ হোক, তারপর তুমি আমার সঙ্গে থেকো, তাহলে সব বুঝতে পারবে। চিকুর উসখুস ভাবটা হরিহরবাবু লক্ষ্য করছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, চিকু, কিছু বলবি? চিকু মাথা নাড়ল, বলল, না স্যার। হরিহরবাবু আবার জিজ্ঞাসা করলেন, প্রিয়াঙ্কার সঙ্গে কি কথা বলছিলি? হরিহরবাবুর কৌতুকটা চিকুর কানে বড্ড বাড়াবাড়ি রকম ঠেকল। তাই ও অম্লান বদনে বলে বসল, পুরুতমশার মার্ডারটা নিয়ে আলোচনা করছিলাম স্যার। বুদ্ধ পূর্ণিমার পর মাত্র 3টে দিন পার হয়েছে। পুরুতমশার হত্যাকাণ্ড জাঙ্গিকুলের ছোট বড় সবাইকে একেবারে ভিত পর্যন্ত নাড়িয়ে দিয়েছে। লোকজনের কথাবার্তা আলোচনায় এখন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আগামী পূর্ণিমা সন্ধে হলেই যে যার ঘরে ঢুকে পড়বে, দরজায় খিলেটে নিরাপদ আশ্রয়ে বসে থাকবে তারা। অপঘাতে কেউ আর মরতে চাইবে না। চিকুর কথায় কোচিং সরগরম হয়ে উঠল। সকলে পূর্ণিমার খুনগুলো নিয়ে নানান মন্তব্য করতে লাগলো। হরিহরবাবু হাত তুলে সবাইকে চুপ করতে ইশারা করলেন। একটু কেশে নিয়ে বললেন, শোন, এই খুনগুলো নিয়ে আমি অনেক ভেবেছি। তোদের তো আগে একদিন বলেছি, এ যেন ভগবান শ্রীকৃষ্ণের নৃসিংহ অবতার। তাছাড়া যারা খুন হয়েছে তাদের সবারই নিয়তি ছিল মৃত্যু। তবে জানবি, তাদের আত্মার মৃত্যু হয়নি। গীতায় লেখা আছে, আত্মা অবিনশ্বর, নিত্য, অজ, অব্যয়। আত্মার জন্ম নেই, মৃত্যুও নেই। আত্মার আসল রূপ হলো। চিকু স্যারের কথাগুলো শুনছিল, কিন্তু প্রতি মুহূর্তেই ওর হাসি পাচ্ছিল, কারণ রোহনদার কথাগুলো ওর মনে পড়ছিল। বুদ্ধ পূর্ণিমার পরের দিন বিকেলে রোহনের সঙ্গে চিকু দেখা করেছিল। দেখা করার জন্যে রোহনই ওকে খবর পাঠিয়েছিল। বিশুদার চায়ের দোকানে বসে মন্দিরের খুন নিয়ে চিকুর সঙ্গে আলোচনা করছিল রোহন। তারপর মন্দির থেকে পাওয়া মটর দানার মতো 3টে বিচি চিকুকে দেখিয়েছিল। দেখিয়ে বলল, এগুলো কি বলতো? সকাল থেকে অনেককে দেখিয়েছি, ওরা বলছে। বিচিগুলো দেখা মাত্রই চিনতে পারল চিকু। বলে উঠল, এগুলো তো রুদ্রাক্ষ। রোহন বলতে শুরু করলো, মনে হয় খুনির সঙ্গে ধস্তাধস্তির সময় পুরুতমশাইয়ের গলার মালাটা ছিঁড়ে পড়ে গেছে। চমকে উঠল চিকু। কখনো না, কারণ মন্দিরে ও প্রায় যায়। পরীক্ষার আগে তো বেশ ঘন ঘন যায়। পুরুতমশাইকে ও বেশ খুঁটিয়ে লক্ষ্য করেছে। ওনার গলায় রুদ্রাক্ষের মালা ছিল না, বরং লকেটওয়ালা একটা সোনার চেন ছিল। মৃত্যুর পরেও সেটা ওনার গলাতেই ছিল। রোহন বলল, তাহলে? বিধবা ভদ্রমহিলা খুন হওয়ার পর থেকেই সকলের ধারণা হয়েছিল যে খুনি আসলে কোনো মানুষ। আবার তার বাইরের চেহারাটা অনেকটা পশুর মতো হওয়ায় কারোর কারোর ধারণা হয়েছিল যে মানুষ ও পশুর মাঝামাঝি কোনো প্রাণী। তার সঙ্গে পূর্ণিমার সম্পর্কটা জুড়ে দিয়ে কে যেন প্রথম নেকড়ে মানুষের কথা বলেছিল। পুরোহিত মশাই খুনের পর সেই ধারণাটা জোরালো চেহারা পেয়ে গেছে। নেকড়ে মানুষ, যে মানুষ প্রতি পূর্ণিমার রাত্রে ভয়ঙ্কর হিংস্র অমানুষে বদলে যায়, হয়ে যায় অর্ধেক মানুষ অর্ধেক পশু। তারপর পূর্ণিমা কেটে গেলে আবার সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে। চিকু মনে মনে এরকম একজন অসুস্থ মানুষকে খুঁজে বেড়াচ্ছিল। রুদ্রাক্ষের মালা, রুদ্রাক্ষের মালা। চিকু মনে মনে কথাটা আওড়াতে লাগলো। একটা সন্দেহের ছায়া মনের কোণে উকি দিতে শুরু করলো ওর। এরপর রোহন পঞ্চপ্রদীপের কথাটা বলল। পঞ্চপ্রদীপের গায়ে লোম পাওয়া গেছে চিকু, জানিস? তাতে আধপোড়া লোমও আছে। হয়তো পঞ্চপ্রদীপের শিখায় খুনির শরীরের কিছুটা পুড়ে গেছে। বেশ উত্তেজিতভাবে রোহন আর চিকু প্রায় আধ ঘন্টা ধরে আলোচনা চালিয়ে গিয়েছিল। শেষে রোহন বলল, ফাঁড়ির মাইতিবাবু বলেছিলেন এবার কলকাতা থেকে গোয়েন্দা দল আসবে, সঙ্গে ফরেন্সিক এক্সপার্টও থাকবে। সে ওরা যা পারে করুক, তবে ওদের আগে মার্ডারারকে ধরতে পারলে আমার মনটা ঠান্ডা হতো। চিকু বলল, রোহনদা,
তুমি আমাকে 2-4 দিন সময় দাও একটু। রোহন বলে উঠল, কেন রে? চিকু বলল, আমার একটা সন্দেহ হচ্ছে। রোহন অবাক হয়ে চিকুর মুখের দিকে তাকিয়ে রইল। এদিকে স্যারের বাড়িতে স্যারের বলা আত্মার কচকচি তখনও চলছিল। চিকু অবাক হয়ে স্যারকেই দেখছিল। স্যারের গলায় রুদ্রাক্ষের মালাটা নেই। স্যারের বাঁ গালে চোখের নিচে নাকের পাশে তুলো আর স্টিকিং প্লাস্টার লাগানো। হরিহরবাবু পড়াতে আসা মাত্রই ওর মুখের ব্যান্ডেজ সকলেরই চোখে পড়ল। তিতুন, সুকান্ত, প্রদীপ্তরা জিজ্ঞাসা করেছে স্যারকে, স্যার আপনার মুখে কি হয়েছে? উত্তরে স্যার হেসে বললেন, ও কিছু নয়, সামান্য একটু পুড়ে গেছে। চিকু কোনো কথা বলতে পারেনি। ওর শরীরের ভেতরে বরফকুচি স্রোত বইতে শুরু করেছিল। হরিহর বাবুই কি তাহলে পূর্ণিমার নরপিশাচ? কথাটা চিকু মনে মনে ভাবতে লাগলো। গত পূর্ণিমার রাতগুলোয় যারা মারা গেছে, ভগবান তাদের ভবিষ্যৎ আগেই ঠিক করে রেখেছিলেন। মারে কৃষ্ণ রাখে কে? কুরুক্ষেত্রের যুদ্ধে হাজির হয়ে অর্জুন যখন বিষাদে কাতর হয়ে বলেছিলেন, আত্মীয় স্বজনকে আমি হত্যা করতে পারবো না, তখন কৃষ্ণ হেসে বলেছিলেন, হে পার্থ, তুমি ওদের হত্যা করবে কি? আমি তো ওদের আগেই মেরে রেখেছি। জাঙ্গিকুলের ঘটনাটাও ঠিক এইরকমই, বুঝলি? বলে উঠলেন হরিহরবাবু। এখানে ওই খুনি স্রেফ নিমিত্ত মাত্র। ভগবান ওই 4 জনকে আগেই মেরে রেখেছিলেন। জ্ঞানগর্ব ব্যাখ্যা শেষ করে হরিহরবাবু লেখাপড়ায় ফিরে এলেন। বই আর খাতা খুলে ওরা সবাই পড়ায় মন দিল। কিন্তু চিকুর বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছিল। কিছুতেই ওর পড়ায় মন বসছিল না। পড়ানোর মাঝে কাকিমা একবার ঘরে এলেন। হরিহরবাবুকে চা বিস্কুট দিলেন আর চিকুদের দিলেন একটা করে কেক। কাকিমা বোধহয় বিকেলে স্নান করেছেন। ফর্সা টলটলে মুখ, কপালে বড় মাপের সিঁদুরের টিপ, গালে লাল আভা। কাকিমাকে দেখলেই কেমন কাছের মানুষ বলে মনে হয়। আর হরিহরবাবু, ওকে কাকিমার স্বামী বলে ভাবতে চিকুর বেশ কষ্ট হচ্ছিল। পড়ানো শেষ হয়ে যাওয়ার পর সবাই যখন বই খাতা ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো, চিকু তখন বসেই রইল। ওর ভেতরে কেমন একটা রাগ আর জেদ তৈরি হয়ে গিয়েছিল। স্যারকেও কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চায়, বুঝতে চায় ওর সন্দেহটা সত্যি কিনা। স্নেহের সুরে হরিহরবাবু জিজ্ঞাসা করলেন চিকুকে, কিরে চিকু, তুই যে বসে রইলি, বাড়ি যাবি না? আমতা আমতা করে চিকু বলল, আপনার সঙ্গে কয়েকটা কথা আছে স্যার। বন্ধুরা সব ঘর ছেড়ে বেরিয়ে গেছে। শুধু প্রিয়াঙ্কা জুতো পায়ে দিয়ে দরজার চৌকাটের কাছে দাঁড়িয়ে আছে। কাকিমা ভেতরের ঘরে হয়তো সংসারের কাজে ব্যস্ত। হরিহরবাবু বলে উঠলেন, কি কথা বল। অন্দরে কোথাও টেলিফোন বেজে উঠল। কাকিমা ফোন ধরে কথা বলতে লাগলেন। বাইরের ঘর থেকে চিকু আবছাভাবে কাকিমার গলা পাচ্ছিল। চিকু বলে উঠল, আপনার গলার রুদ্রাক্ষের মালাটা কোথায় গেল স্যার? পলকে চারপাশটা কেমন যেন স্তব্ধ হয়ে গেল। শুধু সিলিং পাখার ভন ভন শব্দ কানে বাজছিল। হরিহরবাবুর বাঁ চোখটা একবার কেঁপে উঠেই আবার স্বাভাবিক হয়ে গেল। হরিহরবাবু বলে উঠলেন, কোথাও বোধহয় খুলে পড়ে গেছে, আমি ঠিক খেয়াল করিনি। চিকু আবার বলল, আপনার মুখটা পুড়ে গেল কি করে স্যার? হরিহরবাবু হঠাৎই রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, বললাম তো সামান্য একটু পুড়ে গেছে। জেদি গলায় চিকু বলল, না স্যার, ঠিক কিভাবে পুড়ল আপনাকে বলতেই হবে। হরিহরবাবু এবার উত্তেজিত হয়ে উঠলেন। বললেন, তোর এত বড় স্পর্ধা, আমার কাছে জবাব দিয়ে চাস? ওর গলার স্বর থরথর করে কাঁপছিল। দরজার কাছ থেকে প্রিয়াঙ্কা চিকুকে ডাকল, চিকু কি হচ্ছে, চলে এসো। ওর দিকে না তাকিয়েই হাতের একটা ইশারা করলো চিকু। বই খাতা ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো। তারপর ফস করে বলে বসল, আপনার বাঁ গালে পঞ্চপ্রদীপের ছাপ পড়ে গেছে স্যার। চিকুকে অবাক করে দিয়ে হরিহরবাবুর বাঁ হাতটা সঙ্গে সঙ্গে গালে পৌঁছে গেল। ওর হাতের আঙ্গুল আন্দাজে ভর করে পঞ্চপ্রদীপের ছাপটাকে খুঁজতে চাইল। একই সঙ্গে চিকুর প্রমাণ খোঁজার পালা শেষ হলো। অসুস্থ মানুষটাকে ও খুঁজে পেয়ে গেছে।
কিন্তু ও এতটুকুও ভয় পেল না, কারণ এতদিনেও বুঝে গেছে পূর্ণিমার রাত ছাড়া ওই মানুষটাকে ভয় করার কোনো কারণই নেই। ও টান টান গলায় বলল, আপনার রুদ্রাক্ষের মালাটা গত পূর্ণিমা রাত্রে শিবতলার মন্দিরে ছিঁড়ে পড়ে গেছে স্যার। আর সেই রাতেই পুরুতমশাই বোধহয় আপনার সঙ্গে একটু ধস্তাধস্তি করছিলেন। স্যার রেগে গিয়ে বলে উঠলেন, চিকু, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। এসব আজে বাজে কথা বলার সাহস তুমি কোত্থেকে পেলে? অসভ্য ইতর। স্যার রেগে গিয়ে কথাগুলো বলছিলেন বটে, তবে সেগুলো কেমন যেন ফাঁকা আওয়াজের মতো শোনাচ্ছিল। আর স্যারের মুখ চোখও কেমন অপরাধীর মতো ফ্যাকাশে লাগছিল। ঠিক ওই সময় অন্দরমহল থেকে কাকিমা বেরিয়ে এলেন। কাকিমাকে দেখে চিকুর বুকের ভিতরটা মুচড়ে উঠল। নিপাট ভালো মানুষ কাকিমা। হরিহরবাবুর আসল চেহারাটা উনি জানেন না, জানলে হয়তো শোকে দুঃখে আত্মহত্যাই করবেন। কাকিমার সামনে আর কোনো কথা বলতে পারল না চিকু। হরিহরবাবু চিকুর দিকে দুপা এগিয়ে এলেন। মুখের ভাব মোলায়েম করে বললেন, তোর বয়স অল্প, তোর না জানার জগৎটা বড় বেশি। জানবি, পাপ করলে তার শাস্তি পেতেই হবে। শ্রীকৃষ্ণের নরসিংহ অবতার হিরণ্যকশিপুকে ধ্বংস করেছিল। চিকু চোয়াল শক্ত করে বলল, আমি কোনো পাপ করিনি। কাকিমা স্বামীকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? ভেতর থেকে শুনতে পাচ্ছিলাম, এত শোরগোল কিসের? স্ত্রীর মুখের দিকে তাকিয়ে হরিহরবাবু হাসলেন, বললেন, ও কিছু নয়, চিকুকে একটু শাসন করছিলাম। তবে ও ছোট ছেলে, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। চিকু ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলো। প্রিয়াঙ্কা এতক্ষণ ওর হাত ধরে টানছিল। বাইরে এসেই প্রিয়াঙ্কা চিকুকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার বলো তো? তোমাদের কথাবার্তার আমি কোনো মিনিং খুঁজে পাচ্ছি না। স্যারের সঙ্গে পঞ্চপ্রদীপ আর পুরুতমশাইয়ের রিলেশনটা কি? চিকু বলল, চলো যেতে যেতে বলছি, তবে তুমি এখন কাউকে কোনো কথা বলতে পারবে না, প্রমিস? চিকুর হাত ছুঁয়ে প্রিয়াঙ্কা বলল, হ্যাঁ প্রমিস। ওরা সাইকেল চালাতে শুরু করলো। বাতাসে অনেকক্ষণ ধরেই একটা ঝড়ের গন্ধ টের পাচ্ছিল। গুমোটের মধ্যে ঠান্ডা হাওয়া মাঝে মধ্যেই খেলে বেড়াচ্ছিল। মনে হচ্ছিল শিগগিরই একটা কালবৈশাখী হবে, তবে তার সঙ্গে একটু বৃষ্টি হলে ভালো হয়, ভাবল চিকু। চিকুর কাছে সব শোনার পর প্রিয়াঙ্কা ভয়ে কাঠ হয়ে গেল। ও বলল, আমি আর বাংলা কোচিংয়ে পড়তে যাব না। চিকু বলল, আমি যতটুকু বুঝেছি পূর্ণিমার রাত ছাড়া স্যারকে ভয় পাবার কোনো কারণ নেই, কিন্তু আমার সঙ্গে আজ যেরকম কথা কাটাকাটি হয়ে গেল, তাতে আমার আর বাংলা কোচিংয়ে যাওয়া হবে না। বাড়িতে মা বাবাকে কি বলবো তাই ভাবছি। প্রিয়াঙ্কা বলল, তোমার কথা কেউ বিশ্বাস করবে না, সবাই প্রুফ চাইবে, বলবে এ হতে পারে না, ইম্পসিবল। প্রিয়াঙ্কার কথাগুলো চিকু কিছুক্ষণ চিন্তা করল। ওর মনে হলো প্রিয়াঙ্কা ঠিকই বলছে। হরিহর বাবুর মতো ধার্মিক সাত্ত্বিক মানুষকে কেউ রক্ত পিশাচ বলে ভাবতে পারবে না। তাছাড়া সবাই হয়তো জানতে চাইবে, হঠাৎ করে মানুষটা এরকম হয়ে গেল কেমন করে? উনি জাঙ্গিকুলে বহু বছর ধরে আছেন, এতদিন তো পূর্ণিমার রাত্রে কোনো খুন হয়নি। তাহলে 4 মাস আগে হঠাৎ এমন কি হলো যে মানুষটা অমন অমানুষ হয়ে গেল? চিকু এসব প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিল না। প্রমাণের কথা ভাবতে ভাবতে ওর মাথার ভেতরটা কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল। সত্যি তো, ওর মুখের কথা কেউ এক বর্ণও বিশ্বাস করতে চাইবে না। তাছাড়া চিকু নিজেও হরিহরবাবুকে নৃশংস ভয়ঙ্কর একটা অমানুষ বলে ভাবতেই পারছিল না। সুতরাং অকাট্য একটা প্রমাণ চাই, আর তার জন্য বোধহয় আগামী পূর্ণিমা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু পূর্ণিমা আসতে তো এখনো অনেক দিন বাকি। এতগুলো দিন কি সে হাত গুটিয়ে বসে থাকা যায়? ঠিক তখনই চিকুর মাথায় বুদ্ধিটা এলো। ও প্রিয়াঙ্কাকে বলল, তুমি ঠিক বলেছ, সবাই প্রমাণ চাইবে, কিন্তু বিশ্বাস করো, আমার মনে আর কোনো সন্দেহ নেই। অবশ্য আমার মুখের কথা সবাই মানবে কেন? ধরো স্যার নিজে যদি স্বীকার করেন। প্রিয়াঙ্কা বলল, স্যার হঠাৎ কনফেস করতে যাবেন কেন? চিকু বলে উঠল,
কারণ আমি আর তুমি স্যারকে ফোন করে করে জ্বালাতন করে মারব। প্রিয়াঙ্কা ভয়ে আঁতকে উঠল, বলল, ওরে বাবা, আমি পারবো না। চিকু ওকে আশ্বাস দিয়ে বলল, কোনো ভয় নেই, আমি তোমাকে সব শিখিয়ে দিচ্ছি। তুমি রোজ একবার ফোন করবে, আর আমি একবার করব, তাতেই আশা করি অ্যাকশন হবে। আরও মিনিট 15 আলোচনার পর চিকু বাড়িতে ফিরে এলো। রাতে শোয়ার আগে ও মাকে বলল, বাংলা কোচিংয়ে ঠিকমতো পড়াশোনা হচ্ছে না, ও অন্য বাংলা স্যারের কোচিংয়ে ভর্তি হবে। মা খানিকটা অবাক হলেও রাতে আর কথা বাড়ালো না। পরের দিন সকালে বাবা অফিসে বেরিয়ে যাওয়ার পর চিকু হরিহরবাবুর বাড়িতে ফোন করল। কাকিমা ফোনটা ধরল। ধরে হ্যালো বলতেই ও খুব মোলায়েম গলায় বলল, স্যার আছেন? কাকিমা বলে উঠল, ধরো, দিচ্ছি। কাকিমা চিকুর গলা চিনতে পারেননি। অবশ্য পারার কথাও নয়, কারণ চিকু এর আগে স্যারের বাড়িতে মাত্র একদিন ফোন করেছে। হরিহরবাবুর গলা শুনতে পেল চিকু। ও রিসিভারের খুব কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, তোমার পাপের বোঝা তোমাকে শেষ করে দেবে। স্যার বলে উঠলেন, কে কে? চিকু ফিসফিস করে বলল, আমি সব জানি। গত 4টে পূর্ণিমায় তুমি 4 জন মানুষকে নৃশংসভাবে খুন করেছ। চাপা গলায় জানতে চাইলেন হরিহরবাবু। কে, চিকু? প্রশ্নের উত্তর না দিয়ে চিকু বলে চলল, আমি সব দেখেছি, আমি সব জানি। সামনের পূর্ণিমায় আমি কাউকে খুন হতে দেব না। স্যার বলে উঠলেন, চিকু, তুই আমাকে মিছিমিছি সন্দেহ করছিস। আমি কোনো পাপ করিনি। তুই খুব ভালো ছেলে, মিছিমিছি আমাকে ভুল বুঝিস না। চিকু বলে উঠল, অন্য কাউকে খুন করার চেয়ে নিজেকে খুন করা অনেক সহজ। তোমার সুইসাইড করা উচিত। তোমার মতো পাপীরা আত্মহত্যা করলে সেটা মহা পাপ হয় না। সামনের পূর্ণিমায় তুমি নিজেকে খুন করো, সেটা সবার পক্ষে ভালো হবে। ওপাশ থেকে আবেগে থরথর গলা শোনা গেল, তুই ভুল করছিস, আমি পাপী নই, আমি কোনো পাপ করিনি। চিকু আবার বলে চলল, পূর্ণিমার রাত্রে তুমি কি করো জাঙ্গিকুলের সবাইকে আমি জানিয়ে দেব। রাস্তাঘাটে লোকে তোমাকে দেখলে ছি ছি করবে, তোমার গায়ে থুতু দেবে। সুইসাইড করা ছাড়া তোমার আর কোনো পথ নেই। বলেই রিসিভারটা নামিয়ে রাখল চিকু। ওর বুকের ভেতরটা ঢিপ ঢিপ করে শব্দ হচ্ছিল, বড় বড় নিঃশ্বাস পড়ছিল। আবার কাল সকালে ও স্যারকে ফোন করবে। কিন্তু এভাবে ফোন করলে কি কাজ হবে? স্যার কি পুলিশের কাছে নিজের দোষটা স্বীকার করবেন? তাছাড়া এরকম ভয়ঙ্কর অলৌকিক ঘটনা পুলিশ কি বিশ্বাস করবে? এইসব নানান কথা ভাবতে ভাবতে স্কুলের জন্য তৈরি হতে লাগলো চিকু। আজ জনতা কেবিনের সামনে প্রিয়াঙ্কার সঙ্গে ও দেখা করবে, বলবে টেলিফোনে স্যারের সাথে ওর কি ধরনের কথাবার্তা হয়েছে। তাহলে প্রিয়াঙ্কার ফোন করার কাজে খানিকটা সুবিধে হবে। সাইকেল নিয়ে স্কুলে যাবার পথে দেশপ্রিয় সুইটসের কাছে রোহনকে দেখতে পেল চিকু। সঙ্গে 2-4 জন বন্ধু বান্ধব দাঁড়িয়ে আছে। চিকু রোহনের কাছে গিয়ে সাইকেল থামালো। রোহনদা, তোমার সঙ্গে জরুরি কথা আছে। উত্তরে রোহন পকেট থেকে রুদ্রাক্ষের একটা দানা বের করে বলল, এই বিষয়ে? মাথা নাড়ল চিকু, বলল, হ্যাঁ। রোহন জিজ্ঞাসা করল, এখনই বলবি? চিকু বলল, না, স্কুলের দেরি হয়ে যাবে, সন্ধেবেলা তোমার সঙ্গে আলাদা করে কথা বলবো। সাইকেল চালিয়ে বেরিয়ে গেল চিকু। সন্ধেবেলা ওর কাছে সব কথা শুনে রোহন একেবারে তাজ্জব হয়ে গেল। ও আপন মনেই বলল, এ কথা তো কেউ বিশ্বাস করতে চাইবে না। চিকু বলল, হ্যাঁ, প্রিয়াঙ্কাও তাই বলছিল প্রমাণ চাই। দেশপ্রিয় সুইটসের কাছে একটা শিশির গাছের পাশে দাঁড়িয়ে রোহন আর চিকু কথা বলছিল। বিকেলের দিকে একটা কালবৈশাখী হয়ে 2 পশলা বৃষ্টি হয়ে গেছে, তাই রাস্তায় কাদা আর জল। স্কুটার বা গাড়ি গেলে কাদা জল ছিটকে আসছে, তাই পথচারীরা রাস্তার গা ঘেঁষে ঘেঁষে হাঁটছে। রাস্তার দিকে চোখ রেখে চিন্তা করতে করতে রোহন বলল,
প্রমাণ চাই। রুদ্রাক্ষের মালা আর মুখের পোড়া এ তো ঠিক প্রমাণ নয়। চিকু বলে উঠল, সেই জন্যই তো আমি আর প্রিয়াঙ্কা পুরো ফোন করে স্যারকে কনফেস করতে বলছি। রোহন বলল, তাতে কি লাভ? ধর ফোনে হরিহরবাবু সব কথা স্বীকার করলেন, তাতে তো আর ওকে অ্যারেস্ট করা যাচ্ছে না। প্রমাণ ছাড়া এরকম আজগুবি গল্প কে বিশ্বাস করবে? চিকু বলল, কেন? লাস্ট পূর্ণিমার রাতে সেই মানুষটার হিংস্র গর্জন অনেকেই শুনেছে। রোহন আনমনা হয়ে বলল, শোনা এক জিনিস আর চোখে দেখা আর এক জিনিস। রোহনের কথাটা চিকুর মনে বারবার প্রতিধ্বনি তুলতে লাগলো। শোনা এক জিনিস আর চোখে দেখা এক জিনিস, কথাটা বারবার ওর মনে মনে আওড়াতে লাগলো। কিছুক্ষণ পর চিকু বলল, টেলিফোনে কাজটা কয়েকদিন চালিয়ে যাই, দেখি মাথায় আর কোনো আইডিয়া আসে কিনা। তুমিও ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখো, তবে এখনই কাউকে কিছু বলার দরকার নেই, কি বলো? রোহন বলল, মাথা খারাপ? তুই তোর অপারেশন চালিয়ে যা, কোনো আইডিয়া এলে আমাকে বলিস। রোহনের কথায় ঘাড় নেড়ে বাড়ির দিকে ফিরল চিকু, আর মনে মনে ভাবতে লাগলো, প্রমাণ চাই, প্রমাণ। রাতের বিছানায় শুয়ে চিকু ছটপট করতে লাগলো। কিছুতেই ওর ঘুম আসছিল না। ওর ভয় হচ্ছিল যে ঘুমিয়ে পড়লেই হয়তো হরিহরবাবুকে ও স্বপ্নে দেখবে। দেখবে সৌম্যকান্তি মানুষটা কিভাবে ধীরে ধীরে বদলে অমানুষে পরিণত হচ্ছে। তারপর এগিয়ে আসছে চিকুর দিকে, সামনে দুটো হাত বাড়ানো, সেই হাতের 10 আঙ্গুলে লম্বা লম্বা বাঁকানো নখ। চিকু টের পাচ্ছিল প্রিয়াঙ্কা ওকে হাত ধরে প্রাণপণে টানছে আর চিৎকার করছে, পালাও চিকু, পালাও। চিকুর ঘুম ভেঙে গেল। নানান কথা ভাবতে ভাবতে কখন ওর তন্দ্রা মতো এসে গিয়েছিল কে জানে। প্রিয়াঙ্কার কথা মনে পড়ল ওর। রাত 8টা নাগাদ প্রিয়াঙ্কাকেও ফোন করেছিল। তখনই প্রিয়াঙ্কা ওর উড়ো ফোনের কথাবার্তা চিকুকে জানিয়েছে। কথাগুলো চিকুর মনে ভেসে উঠল আবার। ও প্রান্তে ফোন বেজে উঠতেই হরিহরবাবুর স্ত্রী ফোন ধরেছেন। হ্যালো? প্রিয়াঙ্কা স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করছে, স্যার আছেন? হরিহরবাবুর স্ত্রী বলে উঠলেন, ধরো দেখছি। একটু পরেই ফোন ধরে স্যার হ্যালো বলতেই প্রিয়াঙ্কা চিকুর পরামর্শ মতো বলে উঠল, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে তৃণ সমদহে। হতচকিত হয়ে হরিহরবাবু জিজ্ঞাসা করলেন, কে কে কথা বলছো? ফিসফিস করে প্রিয়াঙ্কা বলল, সামনের পূর্ণিমায় তুমি বাড়ি ছেড়ে বেরোবে না, বেরোলেই তোমাকে খতম করে দেওয়া হবে। হরিহরবাবু বলতে শুরু করলেন, আমি আমি কোনো দোষ করিনি, এটা এটা আমার একটা অসুখ, অসুখের উপর আমার কোনো হাতই নেই। প্রিয়াঙ্কা ধীরে ধীরে ফিসফিস গলায় বলল, তুমি শিক্ষকদের কলঙ্ক, জাঙ্গিকুলের কলঙ্ক তুমি। হরিহরবাবু বললেন, না না না, আমি কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি, আমার আত্মা পবিত্র। প্রিয়াঙ্কা আবার বলল, তোমার আত্মা বলে কিছু নেই, তুমি একটা প্রেতাত্মা। হরিহরবাবু ফুপিয়ে কেঁদে উঠে বললেন, বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। একটা শয়তান ছল করে আমাকে দিয়ে কী সব করিয়ে নেয়, আমার তখন জ্ঞান থাকে না। প্রিয়াঙ্কা ধীরে ধীরে বলল, আর কাউকে খুন করার চেয়ে নিজেকে খুন করা অনেক সহজ। তোমার সুইসাইড করা উচিত, তোমার সুইসাইড করা উচিত। আচমকা প্রশ্ন করলেন হরিহরবাবু, তুমি কে? তার গলার স্বর দিব্যি স্পষ্ট, কান্নার কোনো ছোঁয়াও সেখানে নেই। প্রিয়াঙ্কা মনে মনে ভাবল, তাহলে কি স্যার এতক্ষণ অভিনয় করছিলেন? হরিহরবাবু আবার প্রশ্ন করলেন, তুমি কে? চিকুর বন্ধু? কিছুক্ষণ ও প্রান্ত চুপচাপ, তারপর আবার বললেন, তুমি কি প্রিয়াঙ্কা? সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা ভয় পেয়ে রিসিভারটা নামিয়ে রেখেছে। ওর হাত থরথর করে কাঁপছিল। সত্যি কি এটা স্যারের অসুখ? চিকু নিজেকে যেন প্রশ্ন করল, ওই অসুখের ওপরে কি স্যারের কোনো হাত নেই?
সত্যি কি একটা শয়তান ছল করে স্যারকে দিয়ে প্রতি পূর্ণিমায় জঘন্য কাজ করিয়ে নেয়? এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল চিকু। কিন্তু পরদিন সকালে ঘুম ভাঙতেই চিন্তাগুলো আবার চিকুর ওপরে ঝাঁপিয়ে পড়ল। একই সঙ্গে ওর মনে পড়ে গেল স্যারকে আবার ফোন করতে হবে। হরিহরবাবুর কাছ থেকে নেমন্তন্নটা এলো একেবারে আচমকা। এরকম ভয়ঙ্কর নেমন্তন্ন চিকু জীবনে কখনো পায়নি। পূর্ণিমা রাতে স্যার ওকে বাড়িতে আসতে বললেন, সঙ্গে প্রিয়াঙ্কাকেও নিয়ে আসতে বললেন। পুরো টেলিফোনের ব্যাপারটা 3-4 দিন চলার পরই নেমন্তন্নটা পেল চিকু। রোজকার মতো সেদিন সকালে স্যারের বাড়িতে ফোন করেছিল চিকু। রিং বেজে ওঠা মাত্র স্যার নিজেই ফোন ধরলেন। ধরেই বললেন, হ্যালো চিকু। চিকুর মনে হলো স্যার বোধহয় ওর টেলিফোনের জন্যই অপেক্ষা করছিলেন। চিকু ফিসফিসে গলায় বলল, সামনের পূর্ণিমায় কোনো মানুষ যেন খুন না হয়। স্যার বলে উঠলেন, না না, আর কেউ খুন হবে না, আর কেউ খুন হবে না। স্যারকে বাধা দিয়ে চিকু বলল, কিন্তু একটা সুইসাইড যেন হয়। ওপাশ থেকে স্যার বলে উঠলেন, সুইসাইড? চিকু বলল, হ্যাঁ, একটা নরপিশাচ যেন আত্মহত্যা করে। এই আত্মহত্যায় কোনো পাপ নেই। টেলিফোনের ওপ্রান্তে হরিহরবাবু ডুকরে কেঁদে উঠলেন। তারপর কান্না ভাঙা গলায় বললেন, নিজেকে খুন করতে আমি পারবো না, তাহলে তোমাদের কাকিমাকে কে দেখবে? ওকেও হয়তো আমার সঙ্গে সহমরণে যেতে হবে। আর সেটা তো সম্ভব নয়। এটা যে কি কষ্ট তুই বুঝবি না। এ অসুখের জ্বালা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। চিকু স্যারের কান্নায় নরম হলো না। কোথা থেকে যেন এক দুর্জয় সাহস ওর ভেতরে তৈরি হয়ে যাচ্ছিল। ও বলল, যাদের তুমি খুন করেছ তাদের আত্মীয় স্বজন তোমার চেয়ে অনেক বেশি কষ্ট পাচ্ছে। তোমাকে আত্মহত্যা করতেই হবে। ও পাশ থেকে স্যার বলল, চিকু চিকু শোন শোন। চিকু বলে উঠল, কি? স্যার বললেন, সামনের পূর্ণিমায় তুই আমার বাড়িতে আয়, তোকে সব খুলে বলবো। তখন তুই আমার অসুখের ব্যাপারটা বুঝতে পারবি। আগামী পূর্ণিমায় স্যার ওর বাড়িতে যেতে বলছেন। চিকু বেশ অবাক হলো। তাহলে কি সামনের পূর্ণিমায় কেউ খুন হওয়ার ভয় নেই? স্যার বললেন, সন্ধ্যের পর তুই আসিস। স্যার তখনও কথা বলে যাচ্ছিলেন, আর প্রিয়াঙ্কাকেও সঙ্গে নিয়ে আসিস কিন্তু। চিকু বলল, কেন? প্রিয়াঙ্কা কেন? প্রিয়াঙ্কার নাম শুনে চিকু যেন ইলেকট্রিক শক খেল। স্যার কি তাহলে ওদের দুজনের গলায় ধরে ফেলেছেন? সুতরাং আর লুকোচুরি করে কোনো লাভ নেই। তাই চিকু এবার স্বাভাবিক গলায় কথা বলল, প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে আসবো কেন? উত্তরে স্যার হাসলেন, তুই সেদিন সন্ধেবেলায় আমার সঙ্গে যখন তুমুল তর্ক জুড়ে দিয়েছিলি, প্রিয়াঙ্কা তখন তোর সঙ্গে ছিল। ওর মনে হয়তো নানা রকম কৌতূহল হচ্ছে। হয়তো তোরই মতো ও আমাকে শয়তান, পিশাচ কিংবা অমানুষ বলে ভাবছে। আর তুই তো জানিস তোরা দুজন আমার সবচেয়ে প্রিয় স্টুডেন্ট। তোদের মনে কোথাও ব্যথা দিতে আমি চাই না। চিকু কেমন যেন দোটানায় পড়ে গেল। ওর চিন্তাগুলো মনের ভেতরে তালগোল পাকিয়ে যেতে লাগলো। হরিহরবাবু এক টানা কথা বলে যাচ্ছিলেন। ওর কথায় সাপ খেলানো বাঁশির মতো সুর, চেতনাকে অবশ করে দিতে চাইছে। চিকুর মাথা ঝিমঝিম করছিল। স্যার আবার বলে চলল, চোখের সামনে যদি সব দেখিস তবে তোরা ব্যাপারটা তলিয়ে বুঝতে পারবি আমার আসলে কোনো দোষ নেই, সবই নিয়তি। শেষ পর্যন্ত চিকু রাজি হয়ে গেল, কারণ জলজান্ত প্রমাণ চাইলে এছাড়া আর কোনো পথ নেই। তবে রোহনদাকেও সঙ্গে নিয়ে যাবে। যদি সত্যি সত্যি কোনো বিপদ হয় তাহলে রোহনদাই ওদেরকে বাঁচাবে। সুতরাং রোহনকে নেমন্তন্নের খবরটা জানালো চিকু। বলল, কি করি বলো তো রোহনদা, যাব? রোহন বলে উঠল, নিশ্চয়ই যাবি। তা না হলে প্রমাণ করব কি করে? চিকু বলল, যদি স্যারের বাড়িতে সাংঘাতিক কিছু হয়? খদ্দরের পাঞ্জাবির তলায় হাত ঢোকালো রোহন। তারপর একটা দোনলা শর্টগান বের করে চিকুকে দেখালো।
এই দেখ, নল কাটা দোনলা মেশিন, একেবারে দেশি, তবে কাজে বিদেশকে টেক্কা দেবে। কিছুদিন ধরে শুনছিস না পাশের নলডাঙ্গায় খুব ডাকাতি হচ্ছে? তাই গত মাসে এটা কিনেছি আমি। এটা কাছ থেকে ফায়ার করলে বডি ফুটো করে একজোড়া গুলি বেরিয়ে যাবে। চিকুর কাঁধে হাত রাখল রোহন। মন কেমন করা গলায় বলল, তুই প্রিয়াঙ্কা, তোরা পড়াশোনায় এ ক্লাস, আমাদের দেশের ফিউচার। আর আমার কাজ কি জানিস? যে শয়তানের বাচ্চারা তোদের মতো ব্রাইট ছেলে মেয়েদের পথের কাটা হয়ে দাঁড়াবে তাদের খতম করা। হয় জানে নয় মানে, খতম করে দেব। শটগানটা উঁচিয়ে ধরল রোহন। আকাশের চাঁদের দিকে তাকালো, তাকিয়ে বলল, তোর কোনো ভয় নেই, চাঁদটা পুরোপুরি গোল হতে দে, তারপর দেখবি জাঙ্গিকুলের সব গোলমাল আমি থামিয়ে দেব। চিকু অবাক হয়ে রোহনকে দেখছিল। বিশুদার দোকানে বাল্বের আলোয় রোহনের চোখ চকচক করছিল। মন্দকে খতম করার জন্যেই ও মন্দ হয়েছে। পূর্ণিমার দিন কিভাবে ওরা যাবে, কখন যাবে, সেসব চাপা গলায় আলোচনা করে নিল রোহন আর চিকু। চিকু বলল, প্রিয়াঙ্কার সঙ্গে ও এ ব্যাপারে কথা বলে নেবে। তারপর ওরা পূর্ণিমার জন্য অপেক্ষা করতে লাগলো। পূর্ণিমার তখনও 16 দিন বাকি ছিল। চিকুরা 16, 15, 14 করে দিন গুনতে লাগলো। পূর্ণিমা এসে পড়ার 2-4 দিন আগেই বর্ষা জাঙ্গিকুলে উকিঝুঁকি মারতে শুরু করলো। জলাপুকুরের জল বেড়ে উঠল। প্রকৃতির আশকারা পেয়ে আবার ঝোপঝাড়গুলো মাথা চারা দিতে শুরু করলো। পথে ঘাটে খানা খন্দে ঘোলা জল জমতে লাগলো। বর্ষার সময় সবুজ গাছপালা থেকে এক অদ্ভুত গন্ধ পায় চিকু। সেই গন্ধে আকাশ বাতাস ছেয়ে গেল। বাঁশপাতি, কাঠঠোকরা, বুলবুলি, মাছরাঙা পাখিগুলো ঝকঝকে রং নিয়ে এখানে সেখানে উড়ে বেড়াতে লাগলো। পূর্ণিমার দিন সন্ধে 7টা নাগাদ চিকু আর প্রিয়াঙ্কা যখন সাইকেল চালিয়ে হরিহরবাবুর বাড়িতে এসে পৌঁছালো, তখন বেশ বৃষ্টি পড়ছে। আশপাশ থেকে ব্যাঙের গ্যাঙর গ্যাং ডাকে কান ঝালাপালা করে দিচ্ছিল। গ্রিলের দরজা খুলে ভেতরে ঢুকলো চিকু আর প্রিয়াঙ্কা। সাইকেল দুটো একপাশে দাঁড় করিয়ে রেখে ওরা ছাতা মাথায় দিয়ে বাড়ির দরজার কাছে এসে দাঁড়ালো। তারপর পেছন ফিরে রাস্তার দিকে তাকালো। একে বৃষ্টি, তার উপরে রাস্তার আলো টিমটিম করে জ্বলছে। তা সত্ত্বেও ওরা রোহন আর ছোটকুকে দেখতে পেল। একটা জাম গাছের আড়াল থেকে বেরিয়ে ওদের দিকে হাত নাড়ল ওরা। তারপর তাড়াতাড়ি পা চালিয়ে হরিহরবাবুর বাড়ির কাছে চলে এলো। ভেতরে ঢুকে পড়ল। রোহন একটা বর্ষাতি পরে এসেছে, আর ছোটকুর মাথায় নীল রঙের পলিথিন শিটের ঘোমটা। তার উপরে বৃষ্টি পড়ে চরবর চরবর শব্দ হচ্ছে। রোহনের ইশারায় ছোটকু সুপারি গাছের নিচে গিয়ে দাঁড়ালো। রোহন চিকু আর প্রিয়াঙ্কার খুব কাছে এসে চাপা গলায় বলল, তোরা ভেতরে যা, আমি আর ছোটকু দরজার কাছেই আছি। কান পেতে সব শোনার চেষ্টা করছি। কেস ডেঞ্জার হয়ে উঠলেই আমাকে ডাকবি। কথাগুলো বলে রোহন আর ছোটকু আড়ালে সরে গেল। সঙ্গে সঙ্গে চিকু কলিং বেলটা বাজালো। কাকিমা এসে দরজা খুলে দিলেন আর স্নেহের গলায় বললেন, ইস, অনেকটা ভিজে গেছো দেখছি, ভেতরে চলো, তোয়ালে দিয়ে মাথা মুছে নেবে। কাকিমার পেছন পেছন ওরা দুজনে পড়ার ঘরে গিয়ে ঢুকলো। আর ঢোকার সঙ্গে সঙ্গেই ভয়ে পাথর হয়ে গেল। হরিহরবাবু মেঝেতে বেশ আয়েশ করে বসে আছেন। খুব ধীরে ধীরে পান চিবোচ্ছেন। চোখে শান্ত নিশ্চিন্ত দৃষ্টি, যেন শিকার খুব কাছাকাছি, একেবারে আয়ত্তের মধ্যে চলে এসেছে। স্যারকে দেখা মাত্রই চিকু আর প্রিয়াঙ্কার সব সাহস যেন উবে গেল। সাংঘাতিকভাবে মনে পড়ে গেল আজ পূর্ণিমা। যদিও আকাশে মেঘ থাকায় চাঁদ চোখে পড়েনি। তাতে হরিহরবাবুর কি কোনো অসুবিধে হবে? বোধ হয় না। আকাশে গোল চাঁদ কোথাও একটা থাকলেই হলো, তাহলেই অমানসিক অসুখটা মাথা চারা দিতে পারবে। ওরা দুজনে কুলকুল করে ঘামছিল আর ফেলফেলে চোখে হরিহরবাবুর দিকে তাকিয়েছিল। হরিহরবাবু বললেন, আয় আয়, বস।
এক গাল হেসে সাদর আমন্ত্রণ জানালেন হরিহরবাবু। বসে একটু জিরিয়ে নে, তারপর সব বলছি। তোরা যা যা জানতে চাস জিজ্ঞাসা করবি, আমি তোদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। শতরঞ্চিটা পাতাই ছিল। ওরা স্যারের কাছ থেকে একটু দূরত্ব রেখে জড়সড় হয়ে বসল। কাকিমা একটা তোয়ালা নিয়ে ঘরে এসে ঢুকলেন। বললেন, এই নাও, এটা দিয়ে গা মাথাটা একটু মুছে নাও দেখি। তোয়ালেটা প্রিয়াঙ্কার হাতে দিয়ে কাকিমা আর চোখে একবার স্বামীর দিকে তাকালেন। বললেন, আজ আর কেউ পড়তে আসবে না? হরিহরবাবু বললেন, না, আজ ওদের দুজনকে স্পেশাল ক্লাস করাবো বলে ডেকেছি। কাকিমা বললেন, আচ্ছা তোমরা পড়ো, আমি পেঁয়াজি আর বেগুনি ভেজে নিয়ে আসি, খেয়ে যাবে। কাকিমা আড়ালে চলে যেতেই হরিহরবাবু নড়ে চড়ে বসলেন। বললেন, তোদের আজ খোলাখুলি সব বলবো। আমার একটা মারাত্মক অসুখ হয়েছে, এমন অসুখ যে সবাইকে এটার কথা খোলাখুলিভাবে বলা যায় না। তা সত্ত্বেও আমি অনেক ডাক্তার দেখিয়েছি, তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে অসুখটার আভাস দিয়েছি। তারা শুধু ওষুধ দিয়েছেন, কিন্তু সেসব ওষুধে কোনো কাজ হয়নি। চিকু আর প্রিয়াঙ্কা দম বন্ধ করে শুনছিল। ওদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাইরের থেকে বৃষ্টির শব্দ ভেসে আসছিল, সেই সঙ্গে ব্যাঙের ডাকও। সিলিং ফ্যানের হাওয়ায় চিকুর কেমন শীত শীত করছিল। আনমোনা চোখে একটা বন্ধ জালনার দিকে তাকিয়ে হরিহরবাবু বলে চললেন, অসুখটা আমার আগে ছিল না। গত বছর পুজোর সময় আমি আর তোদের কাকিমা আমরা দুজনে মিলে হিমাচল প্রদেশে বেড়াতে গিয়েছিলাম। কুলু, মানালি ওই সব আর কি। সেখানে একদিন এক পাহাড়ি পথে একজন ট্রাইবালের সঙ্গে, মানে উপজাতির লোকের সঙ্গে আমাদের আলাপ হয়। লোকটা পথের ধারে একটা ছোট্ট ঝুপড়িতে বসে উল্কি কাটার কাজ করছিল। আমি আর তোদের কাকিমা সেখানে দাঁড়িয়ে লোকটির কাজ দেখছিলাম। লোকটা ভাঙা ভাঙা হিন্দিতে আমাকে বলল, বাবুজি, আপনারা উল্কি কেটে গায়ে ছবি এঁকে নিন। আমার কাছে নানান ধরনের ছবি আছে। এমন ছবিও আছে যার মধ্যে অনেক ক্ষমতা আছে, মানুষকে তেজি করে দেয়, সব মুশকিল আসান করে দেয়। এইসব উল্কি মন্ত্র তন্ত্র করে আঁকতে হয়। মাত্র 100 টাকা দিলেই এঁকে দেব। কি যে হলো আমাদের, লোকটার কথায় রাজি হয়ে গেলাম জানিস। কথা বলতে বলতে পাঞ্জাবির বোতামগুলো খুলে ফেললেন হরিহরবাবু। পাঞ্জাবির গলার কাজটা ধরে বাঁ দিকে টেনে নামালেন। বললেন, এই দেখ। ঘরের আলোয় স্পষ্ট দেখা গেল স্যারের বাঁ বাহুতে একটা লোমশ পশুর ছবি আঁকা। পশুটা কেমন যেন কুঁজো হয়ে রয়েছে, যেন এক্ষুনি শিকার লক্ষ্য করে লাফ দেবে। পাঞ্জাবিটা আবার ঠিকঠাক করে নিলেন স্যার। তারপর থেকেই আমার ক্লান্তি ক্রমশ কমতে লাগলো। সব সময় শরীরের ভেতরে একটা চনমনে ভাব টের পেতে লাগলাম। বিশেষ করে পূর্ণিমার রাতে কিছু একটা কড়ার নেশায় একেবারে ক্ষেপে উঠতে লাগলাম। সেই সঙ্গে কেমন জ্বর জ্বর লাগতো। বলতে বলতেই একটা দীর্ঘশ্বাস ফেলে মুখ নিচু করলেন হরিহরবাবু। তারপর বললেন, বেশ মনে আছে, গত ডিসেম্বরের পূর্ণিমায় আমি প্রথম খুন করেছি। না না, মানুষ নয়, একটা ছাগলকে মেরেছিলাম। তারপর ধীরে ধীরে অসুখের তেজটা বাড়তে লাগলো। আর আর গত ফেব্রুয়ারিতে প্রথম একজন ভবঘুরে ভিখারিকে খুন করলাম। তোরা হয়তো বলবি আমি মহাপাতক, পাপী, কিন্তু আমি বলবো আমি নির্দোষ। আমার একটা অসুখ হয়েছে, যে অসুখটা ডাক্তাররা সারাতে পারছে না। তোরা আমাকে ভুল বুঝিস না। মাঝে মাঝে মনে হয় আমি অপরাধী, আত্মহত্যা করে এই নোংরা জীবনটাকে শেষ করে দিই। কিন্তু তারপরে আবার মনে হয় আমার তো কোনো দোষ নেই। মুখ তুললেন হরিহরবাবু। ওনার চোখে জল। কান্না ধরা গলায় তিনি বললেন, আসলে এই অসুখটা আমার নিয়তি। কথা বলতে বলতে হরিহরবাবুর গলাটা কর্কশ হয়ে যাচ্ছিল। আমার ভবিতব্য আমার নিয়তি, তোদেরও বোধহয় নিয়তি। তারপরই সব অর্থহীন কর্কশ জড়ানো শব্দ বেরিয়ে আসতে লাগলো ওর মুখ থেকে, এবং ভয়ঙ্কর পরিবর্তনটা শুরু হয়ে গেল। চিকু আর প্রিয়াঙ্কা
এত ভয় পেয়ে গেল যে ভয় বোধটাই ওদের থেকে উবে গেল। ওরা হাঁ করে স্যারের পাল্টে যাওয়া দেখতে লাগলো, যেন কোনো হরর সিনেমা দেখছে। স্যারের দেহটা ফুলতে লাগলো, চোয়াল লম্বা হয়ে গেল, ঠোঁট ফাঁক হয়ে পান চিবোনো ছিবড়ে বেরিয়ে এলো, দাঁতগুলো হয়ে গেল ধারালো আর লম্বা। ফুলে ওঠা শরীরের চাপে পাঞ্জাবি ফেটে গিয়ে কাপড়ের টুকরোগুলো এখান ওখান থেকে ঝুলে রয়েছে। সিলিং ফ্যানের হাওয়ায় পতাকার মতো উঠছে সেগুলো। বর্ষার আগাছা গজিয়ে ওঠার মতো স্যারের সারা শরীরে বড় বড় লোম গজিয়ে উঠল। হাতে পায়ের নখগুলো মাপে লম্বা হয়ে বাঁকানো ছুরির মতো হয়ে গেল। চোখের সামনে হরিহরবাবু মানুষ থেকে অমানুষ হয়ে গেলেন। প্রিয়াঙ্কা ভয়ে থর থর করে কাঁপছে। কাঁপতে কাঁপতে ও উঠে দাঁড়ালো। চিকুর হাত ধরে প্রচণ্ড একটা টান মারল। চিকু অনেকক্ষণ ধরে একটা চিৎকার খুঁজে বেড়াচ্ছিল। স্বপ্নের মধ্যে যেমন দৌড়াতে চাইলেও দৌড়ানো যায় না, মুহূর্তের চিৎকারটাও চিকুকে নিয়ে সেই রকম খেলা করছিল। ভয়ঙ্কর অমানুষটা উঠে দাঁড়িয়ে সজোরে মাথা ঝাঁকালো। লালা ছিটকে পড়ল ওটার মুখ থেকে। তারপর চাপা গর্জন করে চিকুদের দিকে এক পায়ে গিয়ে এলো। কোমরের কাছে ধুতিটা এলোমেলোভাবে জড়িয়ে থাকায় প্রাণীটাকে ভারী অদ্ভুত দেখাচ্ছিল। হঠাৎই চিকুকে অবাক করে দিয়ে প্রিয়াঙ্কা গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। যে প্রমাণ ওরা এতদিন ধরে খুঁজছিল সেই প্রমাণ এখন ওদের চোখের সামনে। কি ভয়ঙ্কর প্রমাণ! চোখের সামনে যদি সব দেখিস তবে তোরা ব্যাপারটা তলিয়ে বুঝতে পারবি আমার আসলে কোনো দোষ নেই, সবই আমার নিয়তি। টেলিফোনে শোনা স্যারের কথাগুলো মনে পড়ে গেল চিকুর। এই অমানুষটাকেই ও জলাপুকুর থেকে শ্যাওলা আর কচুরিপানা মাথায় নিয়ে উঠে আসতে দেখেছিল। অমানুষটা এক হিংস্র গর্জন করে উঠল, আর সঙ্গে সঙ্গে বাইরে কর কর করে বাজ পড়ার শব্দ হলো। তারপরেই চিকুরা শুনতে পেল প্রচণ্ড ধাক্কার আওয়াজ। কাকিমা ভেতর থেকে পরিমরি করে ছুটে এলেন পড়ার ঘরে। অমানুষটার দিকে অদ্ভুত চোখে তাকালেন। সঙ্গে সঙ্গে বাইরের দরজার ছিটকিনি ভাঙার আওয়াজ শোনা গেল। হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল রোহনদা আর ছোটকু। ওদের সারা শরীর জলে ভেজা, বড় বড় শ্বাস ফেলে হাঁপাচ্ছে। ওদের গায়ে বর্ষাতি বা পলিথিন শিট নেই, বোধহয় বাইরে কোথাও খুলে এসেছে। ওদের দেখেই কাকিমার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। কোনো রকমে তিনি বললেন, কে কে তোমরা? উত্তরে রোহন শটগানটা বের করে উঁচিয়ে ধরল। চিকু আর প্রিয়াঙ্কা তখন ঘরের এক কোণে দেওয়ালে মিশে যেতে চাইছে। এ ওকে আঁকড়ে ধরে থর থর করে কাঁপছে। বিশাল চেহারার অমানুষটার ছায়া অন্ধকার করে দিয়েছে ওদের মুখটা। ওটার হলদেটে সবুজ চোখ রেডিয়াম দেওয়া ঘড়ির মতো ধকধক করে জ্বলছে। ওই অমানুষটা কি বুঝলো কে জানে। চিকুদের দিক থেকে ঘুরে তাকালো রোহনদের দিকে। ছোটকুর চোখ যেন ছিটকে বাইরে বেরিয়ে আসবে। ওর মুখ হা করা, সারা শরীর ঠক ঠক করে কাঁপছে। কিন্তু রোহনের চোখে ঠান্ডা দৃষ্টি। ও যেন আগে থেকেই জানতো এইরকম কিছু একটা হবে। রোহন আর দেরি করল না। প্রাণীটার মুখের দিকে শটগানটা তাক করে বলল, তোমার আত্মাকে মুক্তি দিলাম। তারপর ফায়ার করল। শব্দটা বন্ধ ঘরে তেমন জোরালো শোনালো না, তবে দুটো গুলি প্রাণীটার মুখে গিয়ে লাগলো। একটা বাঁ চোখে, একটা কপালে। একটা বুক কাঁপানো গর্জন করে বিশাল অমানুষটা ভূমিকম্পে ধসে পড়া বহুতল বাড়ির মতো মেঝেতে পড়ে গেল। অমানুষটার হাত কিছু একটা আঁকড়ে ধরতে চাইছিল। কাকিমার শাড়ির ভাঁজে ওই প্রাণীটার বাঁকানো নখটা আটকে গেল। ফলে সেই টানে কাকিমাও পড়ে গেলেন মেঝেতে। ভয়ে চিৎকার করে উঠলেন। শটগানে নতুন গুলি ভরে নিল রোহন। তারপর সতর্ক পায়ে প্রাণীটার কাছে এগিয়ে গেল। চিকু আর প্রিয়াঙ্কাও নিজেদের সামলে নিয়ে প্রাণীটার দিকে কৌতূহল নজরে দেখতে লাগলো। আর কাকিমা লোমো শরীরটাকে আঁকড়ে ধরে বিলাপ শুরু করলেন। সেই বুক ফাটা কান্না পাথরকেও গলিয়ে দিতে পারে। প্রাণীটার মুখের খানিকটা অংশ শটগানের গুলির দাপটে ভেঙে চুরে তছনছ হয়ে গেছে।
মুখ আর কপালে রক্তে মাখামাখি, সারা শরীর নিথর। বোঝাই যাচ্ছিল পূর্ণিমার রাতে জাঙ্গিকুলে আর কখনো কেউ খুন হবে না। হঠাৎ একটা অবাক কাণ্ড ওদের চোখে পড়ল। প্রাণীটার দেহের লোমগুলো শরীরের মধ্যে ধীরে ধীরে ঢুকে পড়ছে। বাঁকানো লম্বা নখ আবার ঢুকে যাচ্ছে আঙ্গুলের ভেতরে। দাঁতগুলো ক্রমশ ছোট হয়ে যাওয়ায় ঠোঁট জোড়া টান টান অবস্থা থেকে ক্রমশ ঢিলে হচ্ছে, আবার ঢেকে দিচ্ছে দাঁতের পাটিকে। ধীরে ধীরে মৃতদেহটা বদলে গেল, অমানুষ থেকে আবার মানুষ হয়ে গেল। ওদের চোখের সামনে এখন পড়ে রয়েছে হরিহরবাবুর মৃতদেহ। সেই মৃতদেহ আঁকড়ে ধরে তার স্ত্রী হাউ হাউ করে কাঁদছে। চিকু আর প্রিয়াঙ্কা কাছে এগিয়ে গেল। অস্বস্তি হলেও কাকিমাকে ওরা সান্ত্বনা দিতে চাইল। বলল, কাকিমা কাঁদবেন না, স্যারের শরীরে পিশাচ ভর করেছিল, স্যারের আত্মা এবার শান্তি পাবে। চিকু নরম গলায় কথাগুলো বলল। উত্তরে কাকিমা স্বামীর মৃতদেহ থেকে মুখ তুললেন, ঘুরে তাকালেন চিকু আর প্রিয়াঙ্কার দিকে। বললেন, কিন্তু আমাকে কে শান্তি দেবে? আমিও তো হাতে উল্কি কেটে ছবি এঁকেছি। চিকু অবাক হয়ে দেখল কাকিমার দু চোখের মণিতে দু টুকরো লাল আগুন জ্বলছে। তার ঠোঁটের বাইরে বেরিয়ে এসেছে দুটো লম্বা সদন্ত। খলখল করে হেসে উঠে দাঁড়ালেন কাকিমা। প্রিয়াঙ্কা চিৎকার করে উঠল। কাকিমা বলে উঠল, আমরা দুজনে বেশ ছিলাম, পিশাচ বর আর পিশাচ বউ। ও শিকার করে রক্ত খেয়ে আসতো আর আমি ওর শরীর থেকে রক্ত খেতাম। এমনই ছিল আমাদের রক্তের সম্পর্ক। এখন কি হবে? একা একা আমি বাঁচবো কি করে? রোহন হতবাক হয়ে গিয়েছিল। চিকু, প্রিয়াঙ্কা, ছোটকুরও একই দশা। এরকম একটা আশ্চর্য ঘটনার জন্য ওরা কেউ তৈরি ছিল না। কাকিমা আচমকা বন বিড়ালের মতো লাফ দিলেন। ওর লক্ষ্য ছিল রোহন, কিন্তু ছোটকু পলকে ছিটকে এসে রোহনকে আগলে দাঁড়ালো। ফলে রাগে শোকে অন্ধ পিশাচি খ্যাক করে কামড়ে ধরল ছোটকুর গলা। ওর ধারালো দাঁতে ছোটকুর গলার নলি ছিঁড়ে গেল। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। চাপা ঘর ঘর শব্দ শোনা গেল। সম্মোহনের ঘোর কাটিয়ে রোহন শটগান তুলে ধরল। ছোটকুর ওপরে ঝুঁকে দাঁড়িয়ে থাকা কাকিমার ঘাড়ে শটগানের নল ঠেকিয়ে ফায়ার করল। ছোটকু আর কাকিমা দুজনেই জড়াজড়ি করে খসে পড়ল মেঝেতে। কিন্তু পর মুহূর্তেই ছোটকুর রক্তমাখা দেহ ছেড়ে আহত কেউটের মতো রোহনকে ছোবল মারতে চাইলেন কাকিমা। শরীরটাকে দু পা গড়িয়ে ধারালো দাঁতে রোহনের পা কামড়ে ধরলেন। রোহন যন্ত্রণায় চিৎকার করে উঠল। সেই চিৎকারে সকলের কানে তালা লেগে গেল। বাইরে বিকট শব্দে বাজ পড়ল তক্ষুনি। আর রোহন অশ্রাব্য গালিগালাজ করতে করতে শটগানের বাট হাতুড়ির মতো বসিয়ে দিল কাকিমার মাথায়। ও পাগলের মতো চিৎকার করছিল আর রাগে অন্ধ হয়ে শটগানের বাট দিয়ে পিশাচির মাথা থেতো করছিল। একসময় কাকিমার দেহটা অসাড় হয়ে গেল। থ্যাতলানো মাথাটায় চুলে আর রক্তে মাখামাখি। আর হরিহরবাবুর মতোই কাকিমার সদন্ত মাপে ছোট হয়ে আবার স্বাভাবিক হয়ে গেল। চোখের মনির লাল বিন্দু দুটোও মিলিয়ে গেল। রক্তে ভেসে যাওয়া ঘরে তিনটে মৃতদেহ পড়ে রইল। রোহন ছোটকুর ওপরে ঝাঁপিয়ে পড়ে কাঁদছিল। ওর পা থেকে রক্ত বেরোচ্ছিল। প্রিয়াঙ্কা রোহনের পিঠে হাত রেখে ওকে সান্ত্বনা দিতে চেষ্টা করছিল। তারপর খেয়াল হতেই একটা রুমাল দিয়ে রোহনের পায়ে কাটা জায়গাটা বাঁধতে লাগলো। চিকু কোনো রকমে টলতে টলতে ভেতরের ঘরের দিকে এগোলো। ফোন করে সবাইকে খবর দিতে হবে। ফাঁড়িতেও একটা খবর দেওয়া দরকার। বাইরে বৃষ্টির তেজ হঠাৎ আরো বেড়ে গেল। কান ফাটানো শব্দে বাজ পড়ল আবার। সমাপ্ত। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা কে কোথা থেকে গল্পটা দেখছেন তা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা কি ধরনের গল্প শুনতে চান তাও আমাকে অবশ্যই জানাবেন। আমার আরও নতুন নতুন গল্পের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্লিজ দাবিয়ে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী গল্পে। ধন্যবাদ।